আরে কি বিপদ! ওই বাড়িটায় আগে নতুন যারা এসেছে তাদের ভেতর 3জন খুন হয়ে গেছে। বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল রাজেনের। মেয়নো গলায় জিজ্ঞাসা করল, কে খুন করেছে, কেন? সে আমি বলতে পারবো না বাবু, মাফ করবেন। একটু দূরে পায়ের শব্দ শোনা গেল। তড়িৎ গতিতে মুখ সরিয়ে নিয়ে টুলের উপর সোজা হয়ে বসে পড়ল দোকানদার। লোক আসছে, আর দাঁড়াবেন না, চলে যান চলে যান। আর যা শুনলেন কার পক্ষে কিছু বলবেন না। খুনের কথাটা শোনার পর থেকে তার মাথাটা কিরম ঝিমঝিম করছে রাজেনের। 13 নম্বর বাড়ির পুরনো বাসিন্দাদের কোনো ভয় নেই। নতুন কেউ এলে তাদের কারো কারো খুন হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট। তাহলে রহস্যটা কি? না, ঠিক মতো গুছিয়ে ভাবা যাচ্ছে না। সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। অন্য মনস্কের মতো এলোমেলো পা ফেলে সে 13 নম্বর বাড়িটায় ঢুকে গেল। সুড়ঙ্গের মতো সরু গলিটা যেখানে বাঁক নিয়েছে সেখানে এসে হঠাৎ নিজের অজান্তে দাঁড়িয়ে পড়ল সে। সঙ্গে সঙ্গে তার 2 চোখ তেতলা ছাদের দিকে চলে গেল। কিন্তু না, প্রথম দিন যে বউটাকে ছাদে দেখেছিল, যার মুখে ছিল হিংস্র অথচ মধুর হাসি, সে কিন্তু এখন নেই। যাক, একটা স্বস্তি। জোরে শ্বাস নেয় রাজেন। প্রাচীন কলকাতার এই ঘিঞ্জি এলাকায় সূর্য পশ্চিম দিকে খানিকটা নেমে গেলে 13 নম্বর রাধানাথ মল্লিক লেনে 1 ফোঁটা রোদ্দুর ঢোকে না। ভেতরটা এর মধ্যেই কেমন যেন ঝাপসা ঝাপসা। মিনিট 10ও লাগবে না, তার মধ্যে ঝপ করে অন্ধকার নেমে যাবে। একতলার চাতাল পেরিয়ে ওপরে ওঠা সিঁড়িগুলোর কাছে চলে এলো রাজেন। 4টে 4:30 বাজলেই সিঁড়ির গায়ে আলো জ্বালিয়ে দেওয়া হয়। আজও তার হেরফের হয়নি। রাজেন সিঁড়ি ভেঙে ওপরে উঠে এলো। অবিনাশ কাকা আর বন্দনা কাকিমা বাইরের বারান্দায় বেতের মোড়ায় বসে গল্প করছিল। আমরা তোর কথাই ভাবছিলাম, সেই কখন বেরিয়েছিস, এত দেরি হলো, খুব চিন্তা হচ্ছিল রে। বলতে বলতে উঠে দাঁড়ালো অবিনাশ কাকা আর বন্দনা কাকিমা। রাজেন উত্তর দেবার আগেই অবিনাশ কাকা ফের বলল, ডালহাউসি তো এখান থেকে খুব দূরে নয়, বাসে আসতে কতক্ষণ আর লাগে। ঠিক আছে, তুই জামা কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে বসার ঘরে চলে আয়। চা খেতে খেতে তখন ভালো করে সব কথা হবে। মিনিট 15 বাদে বসার ঘরে চলে এলো রাজেন। অবিনাশ কাকা একাই বসেছিল। বললে, বসে পড়, তোর কাকিমা চা ঠা সব করতে গেছে। রাঙা আলুর পুলি আর সিঙাড়াও বানিয়ে রেখেছে। বস বস। প্রায় সঙ্গে সঙ্গেই চা আর সিঙাড়া টিঙাড়া সব নিয়ে চলে এলো বন্দনা কাকিমা। খেতে খেতে অবিনাশ কাকা জানতে চাইল, তোর ইন্টারভিউটা কেমন হলো রে, এবার বল। একটু চুপ করে থেকে রাজেন বলল, খুব একটা ভালো হয়নি কাকা। কেন রে, তুই তো বেশ তৈরি হয়ে গেছিলিস, খুব খারাপ হবে কেন? একটু চিন্তিতেই দেখালো অবিনাশ দত্তকে। রাজেন বলে, ইন্টারভিউ যারা নিয়েছে তাদের মধ্যে খাঁটি সাহেবও ছিল। তারা গাঁ গাঁ করে কি জিজ্ঞাসা করলো বুঝতে পারছিলাম না। ঘাবড়ে না গিয়ে স্মার্টলি জবাব দিয়েছিস তো? স্মার্টলি কিনা বলতে পারবো না, তবে আন্দাজে আন্দাজে ওদের কোশ্চেনগুলো যা বুঝেছি আমি উত্তর দিয়েছি। আমার ইংরেজি তো নিশ্চয়ই অনেক ভুলভাল থেকে গেছে। কিছুক্ষণ চুপচাপ অন্য মনস্কের মতো কথা বলছিল রাজেন। অন্য মোড়ে মোড়কের দোকানে সেই লোকটার কথাগুলো তার বারবার মনে পড়ছে। 80-90 বছর আগের সেই ঝরঝরে পলিস্তারা খসা সাবেক বিল্ডিংটায় নতুন যারা আসে তাদের অনেককেই নাকি খুন হতে হয়েছে। এই প্রশ্ন, কোথা কেন খুন হতে হয়েছে, কে খুন করেছে, এই প্রশ্নের উত্তর তো তার মেলেনি। লোকটা তাকে 2-1 দিনের ভেতর 13 নম্বর বাড়িটা ছেড়ে চলে যেতেও বলেছে। তাকে কি খুন করা হবে? সেই ইঙ্গিতটাই কি দোকানদার দিয়েছে? ঠিক কিছু বোঝাই যাচ্ছে না। হঠাৎ রাজেনের মনে হলো মুড়ি মুরগিওয়ালা তাকে ভয় দেখাতে সব বলছে। পরক্ষণেই ভাবল, যাকে মাত্র 2-3 দিন রাস্তায় দেখেছে, পুরোপুরি আছে না, কেন তাকে ভয় দেখাবে? ব্যাপারটা উড়িয়ে দিতে চাইলেও কিন্তু পারা গেল না। সেই বউটা যার মুখে হিংস্র মধুর হাসি চোখের সামনে তার ভেসে উঠল। চকিতে রাজেনের মনে হলো মুড়ি মুরগির দোকানদার কি ইঙ্গিত এতে এই কথাই জানতে চেয়েছে। সব কেমন যেন গুলিয়ে গেল। একটা ফাঁকা ছাদের রেলিং ধরে
কচিত কখনো দেখা দিয়ে সে কোথাও মিলিয়ে যায়। কে জানে সে কি তার ক্ষতি করবে? কিন্তু কেন করবে? অবিনাশ দত্ত তাকে লক্ষ্য করছিল, জিজ্ঞাসা করলো, কি ভাবছিস রে হত? রাজেন চমকে উঠল। হ্যাঁ, না না, কিছু না বলেই মনে হলো দোকানদারের মুখে বাড়িতে খুনের যে ঘটনাগুলোর কথা শুনেছে, অবিনাশ কাকাকে জিজ্ঞাসা করে কি জেনে নেবে এইসব ঘটনা কি সত্যি? সঙ্গে সঙ্গে চিন্তাটা খারিজ করে দিল। মনের ভেতরটা কেমন যেন ঘোলাটে হয়ে রইল। একটা অদ্ভুত রহস্য যেন মাথার ওপর ঠেসে বসে আছে। কখনো ভয়ে সিটিয়ে যায়, সে কখনো আজগবি বলে তার উড়িয়ে দিতেও ইচ্ছা করে। রাজেনের মনে কী ধরনের তোলপাড় চলছে বাইরে থেকে আন্দাজ করার কোনো উপায়ই নেই। অবিনাশের মনে হলো ইন্টারভিউ খারাপ হওয়ার জন্য রাজেন মুষড়ে পড়েছে। তাকে চনমনে করে তোলার জন্য বলল, মন খারাপ করিস না, একটা ভুলটুল ইংরেজি হলে সব প্রশ্নের যখন চটপট জবাব দিয়েছিস, আমার মনে হয় চাকরি হয়ে যাবে। রাজেন চুপ করে রইল। অবিনাশ দত্ত এবার বলল, যা ধরা যাক চাকরিটা হলো না, তাতে অত তো ভেঙে পড়ার কিছু নেই। তোর আরও কয়েকটা ইন্টারভিউ তো রয়েছে। কটা জানো? আনমনে রাজন বলল, আরও 6টা। চিন্তা করিস না, এতগুলো ইন্টারভিউ যখন বাকি, একটা না একটাতে দেখবি চাকরি ঠিক হয়ে যাবে। রাজেন উত্তর দিল না। আরও 2 দিন কেটে গেল। এর মধ্যে ইন্টারভিউ ছিল না। রাজেন বাড়ি থেকে বেরোয়নি। চান টান করতে বাথরুমে গেছে ঠিকই, সেই বউটাকেও দেখা যায়নি। এমন কোনো ঘটনা ঘটেনি যে যাতে তাকে ভয়ে শিউরে উঠতে হয়। যে আতঙ্কটা রাজেনের মাথায় চেপে বসেছিল সেটা কিন্তু এখন আর নেই। 2 দিন পর আজ যে ইন্টারভিউ দুটো রয়েছে তার একটা বেলা 2টোয়, আরেকটা 3:30। কোনোটাও ডালহাউসিতে নয়, অনেকটা দূরে। একটা পার্ক স্ট্রিটের শেষ মাথায়, আর অন্যটা হচ্ছে থিয়েটার রোডে। 2টো ইন্টারভিউর পর বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল। আগের দিন সন্ধ্যের মুখে সে ফিরেছে, আজ কিন্তু সন্ধ্যেও পার হয়ে গেল। গ্যাসবাতির টিমটিমে আলোয় রাধানাথ মল্লিক লেনের আঁকাবাঁকা ভুতুরে গুলিটা দিয়ে 13 নম্বর বাড়িতে ঢোকার আগে মুড়ি মুড়কির দোকান থেকে সেই লোকটা সেদিনের মতোই ডাকলো, বাবু। চমকে উঠল রাজেন। আর তার 13 নম্বরে ঢোকা হলো না। দোকানদার গলা বাড়িয়ে বলল, মাঝখানে 2 দিন আপনাকে তো দেখিনি, কোত্থেকে এলেন? রাজেন বলল, একটা কাজে বেরিয়েছিলাম, এখন ফিরছি। কেন বলুন তো? আপনাকে সেদিন সাবধান করে দিয়েছিলাম, তারপরও 2 দিন এখানে ছিলেন? হ্যাঁ, ছিলাম। রাজেন যে তার সতর্কবাণী শোনার পরও 2 দিন 13 নম্বরে কাটিয়ে দিব্যি বেঁচে পড়তে আছে, সচক্ষে তাকে দেখেও যেন দোকানদারের বিশ্বাসই হচ্ছিল না। খুব সম্ভব সে যে বেঁচে আছে লোকটা, তাতে সে যেন খুশি হতে পারেনি। রাজেন জিজ্ঞাসা করল, আপনার কি আর কিছু বলার আছে? ঢোক গেলে দোকানদারটা বলল, আছে, আপনি পারলে আজই, নইলে কাল সকালে উঠেই চলে যাবেন। এই দোকানের সামনে দিয়ে গেলেই আপনি ডেকে ডেকে ভয় দেখান। আচ্ছা, আপনার মতলবটা কি বলুন তো? কোনো বদ মতলব নেই বাবু, কেন বুঝতে পারছেন না? আমি আপনার ভালো চাই, আপনি চলে যান বাবু, চলে যান। চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে রাজেনের। ধ্যাত বলেই সে 13 নম্বর বাড়ির দিকে পা বাড়ায়। পেছন থেকে দোকানদারের করুণ ভয়ার্ত গলা ভেসে আসে, আমার কথাটা ফেলবেন না বাবু, 13 নম্বরটা ছাড়লে আপনার মঙ্গল হবে। কে কার কথা শোনে? রাজেন বাড়ির ভেতর ঢুকে সুরঙ্গের মতো সরু গলিটা দিয়ে খানিকটা এগিয়ে অন্য দিনের মতো ছাদের দিকে তাকালো। না, কেউ তো নেই। ছাদটা যত দূর দেখা যায় একেবারে ফাঁকা। দোকানদারের ওপর রাগে মাথা গরম হয়ে উঠল তার। লোকটা তার গায়ে যেন যোগের মতো লেগে আছে। বলেছে সে তার ভালো চায়, বিন্দুমাত্র খারাপ অভিসন্ধে নেই। নেই বললেই হলো, নিশ্চয়ই আছে। রাজেন ঠিক করে ফেলল, এরপর যদি ডাকাডাকি করে এমন ধ্যাতানি দেব যে তাকে যে টু শব্দটা করতে পারবে না। ছাদের দিকেই তাকিয়েছিল রাজেন। মাথা নামিয়ে চাতাল পেরিয়ে শরীর দিকে চলে গেল। পার্ক স্ট্রিট আর থিয়েটার রোডে ইন্টারভিউ দেওয়ার পর 3 দিনের গ্যাপ, তারপর শেষ 2টি ইন্টারভিউ হয়ে গেলে সে কাটোয়া ফিরে যাবে। এই 3টে দিন বাড়ি থেকে রাজেনকে বেরোতে হবে না। সে শেষ ইন্টারভিউ দুটোর জন্য বইঠই ঘেঁটে প্রস্তুতি চালাতে লাগলো। ফাঁকে ফাঁকে বসার ঘরে গিয়ে অবিনাশ কাকা আর বন্দনা কাকিমার সঙ্গে কিছুক্ষণ গল্প করে আসা, স্নান খাওয়া ছাড়া নিজের ঘরেই সে বেশিরভাগ সময়টা কাটাতে লাগলো। প্রথম 2 দিন ভালোই কাটলো। সেই বউটাকে আর দেখা যায়নি। কাটোয়া থেকে যেদিন 13 নম্বর
রাধানাথ মল্লিক লেনের এই বাড়িতে এলো সেদিন থেকে একটা আতঙ্ক তাকে মাঝে মাঝেই চেপে বসেছিল, আবার মিলিয়েও গেছে। এখন মনে হচ্ছে দুশ্চিন্তার কারণ নেই। আর তো একটা দিন, অর্থাৎ তৃতীয় দিনটা ভালোই ভালোই কেটে গেলে শেষ দুটো ইন্টারভিউ দিয়ে সে আর 13 নম্বরে ফিরবে না, একেবারে সোজা হাওড়া থেকে কাটোয়া। তৃতীয় দিনটা আগের দুদিনের মতোই শুরু হলো। সকালে উঠে মুখ ঠুক ধুয়ে অবিনাশ কাকার সঙ্গে চা জলখাবার খেয়ে একটু গল্প করে তারপরে বইপত্র নিয়ে বসা, দুপুরে বাথরুমে গিয়ে স্নান, খেয়ে ঘন্টা 3 ঘুম, তারপর বিকেলে চা খেতে খেতে অবিনাশ কাকাদের সঙ্গে সময় কাটানো, তারপর ঘরে এসে বই নাড়াচাড়া, রাত 10টায় আবার খাওয়া দাওয়া সেরে ফের নিজের ঘরে। অবিনাশ কাকা শোয়ার আগে রাজেনের ঘরের সামনে এসে অন্য দিনের মতো আজও বলে গেল, বেশি রাতে যদি বাথরুমে যেতে হয় আমাকে আর কাকিমাকে ডাকবি, একা একা হুট করে চলে যাস না, কেমন? আস্তে করে মাথা নাড়ে রাজেন। মনে মনে সে ঠিক করে রয়েছে, সে আসার পর থেকে এ বাড়ির হাড় হিম করা কোনো ঘটনাই যখন ঘটেনি, মাঝরাতে দুজন বয়স্ক মানুষকে ঘুম ভাঙিয়ে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। রাত 1টা 2টোয় যদি বাথরুমে যাবার দরকার হয় তখন দেখা যাবে। আজ রাত 1টা কি 1:30টায় বিছানা থেকে উঠে পড়ল রাজেল। সে বাথরুমে যাবে, চোখে মুখে অবশ্য ঘুমটা লেগে রয়েছে। তার মধ্যে সে ঘরের দরজা খুলে বাথরুমে চলে গেল। মিনিট 3 পরে সে যখন সেখান থেকে বেরোলো, বাঁ পাশের সিঁড়ির দরজার থেকে হালকা একটা শব্দ আবছাভাবে তার কানে এলো। কিসের আওয়াজ? ঘাড় ফিরিয়ে তাকাতেই সিদ্ধারার ভেতর দিয়ে বরফের স্রোত বইতে লাগলো রাজেনের। চোখ থেকে তার ঘুম উধাও। তালাবন্ধ সিঁড়ির দরজার পাল্লা ভেদ করে সেই বউটা, যার মুখে সে হিংস্র মধুর হাসি বেরিয়ে এলো। দরজার পাল্লা আর তালা যেমন ছিল কিন্তু তেমনই তো আছে। বউটা রাজেনের কাছে এসে তার পিঠে হাত রাখলো। কনকনে তার ঠান্ডা হাত, সমস্ত শরীরটা যেন অসাড় হয়ে গেল রাজেনের। বউটা বলে, চল, তোমার জন্য অনেকক্ষণ দরজার ওপারে আমি দাঁড়িয়েছিলাম, চলো চলো। রাজেন কিছু বলতে চাইছিল কিন্তু তার গলার ভেতর থেকে তো কোনো শব্দই বেরোচ্ছে না। বউটার হাত রাজেনের পিঠের ওপর পড়ে আছে। সে আস্তে আস্তে রাজেনেরকে সামনের দিকে ঠেলে দিল। রাজেনের ভাবনা চিন্তা কিছুই কাজ করছে না, সারা শরীর অসাড়। তবু সে এগিয়ে গেল। চকিতে আবছাভাবে মনে হলো দোতলা সিঁড়ির দরজা তো তালা দিয়ে আটকানো, তাহলে পাল্লা ভেদ করে বউটা কি করে বেরিয়ে এলো? ভাবতেই সব তার শরীরটা অসাড় হয়ে গেল, আর সিদ্ধরায় যেন হিমস্রোত কনকনে হয়ে উঠল। বউটা তাকে তেতলা ওঠা সিঁড়ির মুখে নিয়ে এসেছে। কি আশ্চর্য, এখানকার দরজাটা খোলা। আবছাভাবে মনে হলো তেতলায় ওঠা সিঁড়ির দরজাটা তো সবসময় তালা বন্ধ থাকে, কিন্তু কে খুললো এটা? বউটা বলল, আমি দরজা জানলা বন্ধ থাকলেও তার ভেতর দিয়ে যাওয়া আসা করতে পারি, তুমি তো এখন পারবে না। পরে অবশ্য পারবে, তোমার জন্যই আমি দরজাটা খুলে রেখেছি। বলে কি বউটা? সে নাকি পরে বন্ধ দরজা জানলা দিয়ে যাতায়াত করতে পারবে? মানে এসব কথার মানে কি? মাথার ভেতরটা পুরোপুরি যেন গুলিয়ে গেল রাজেনের। দাঁড়িয়ে থেকো না, চলো চলো। বউটা যেন একরকম তাড়া দিচ্ছে তাকে। এখান থেকে অবিনাশ কাকা আর বন্দনা কাকিমার শোয়ার ঘরটা দেখতে পাচ্ছে। চিৎকার করে তাদের ডাকতে চেষ্টা করলো, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বেরোলো না। বউটা রাজেনের পিঠে ফের চাপ দিল। রাজেন এগিয়ে গিয়ে সিঁড়ি বাইতে শুরু করলো। বউটার হাত তার পিঠ থেকে এক মুহূর্তের জন্য সরেনি। রাজেনের মনে হচ্ছে নিজের ইচ্ছায় কোনো কিছু করার ক্ষমতাই যেন তার আর নেই। কোনো যেন একটা অলৌকিক শক্তি তাকে টেনে নিয়ে চলেছে, সেটাকে রুখে দেবার ক্ষমতাও তার নেই। তেতলায় উঠতেই বাঁ পাশে সারি সারি ঘর, বারান্দা, রান্নাঘর, বাথরুম সব বন্ধ। সমস্ত ফ্লোরটা জুড়ে ঘুটঘুটে অন্ধকার। অবিনাশ কাকা মুখে সে শুনেছে বাড়িওয়ালা পুরো তেতলাটা তালা লাগিয়ে বর্ধমান না কোথায় যেন তাদের দেশের বাড়িতে থাকে। তেতলা পেরিয়ে বউটা রাজেনকে ছাদের দরজার কাছে নিয়ে এলো। এই দরজাটা ভাট করে খোলা। বউটা বলল, চল। ছাদে যেতেই চোখে পড়লো চাঁদের আলোয় চারদিক ভেসে যাচ্ছে। বউটা এবার বলল, আগে তোমাকে একটা জিনিস দেখাই, তারপর একটা গল্প বলবো, এসো। রাজেন কোনো উত্তর দিল না। আচ্ছন্নের মতো বউটার পাশাপাশি সে হাঁটতে লাগলো। ছাদের ডান দিকে একটা জায়গায় এসে বউটা বলল, 40-42 বছর আগে
তখন ইংরেজ রাজত্ব চলত। এখানে 3 কামরার একটা ফ্ল্যাট ছিল, আমরা সেখানে থাকতাম। দেখো দেখো, চিনতে পারছো কি? কি বলছে বউটা? অদ্ভুত একটা ঘোরের মধ্যে থাকলেও রাজেন অবাক হয়ে গেল। 40-42 বছর আগে এখানে কি ছিল সে জানবে কেমন করে? রাজেন চুপ করে রইল। চিনতে পারছো না? গল্পটা শুনলেই পারবে। এদিকটায় চলো। একটু দূরে তাকে নিয়ে গেল বউটা। এখানে ইট দিয়ে বানানো 2.5-3 ফুট উঁচু আর 3-4 ফুট চওড়া, 12-14 ফিট লম্বা একটা আধখেঁচড়া টাইপের দেওয়াল। সেদিকে আঙুল বাড়িয়ে দিল সে। বসো। রাজেন বসে পড়ল। তার গা ঘেঁষে বসলো বউটা। রাজেনের মনে হলো তার শরীরটা আরও যেন ভারী হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। বউটা বললে, এই যে যেখানে বসেছ, এটা হলো আমার শোয়ার ঘর। একটা দেয়ালে পুরো ফ্ল্যাটটা ভাঙা হলো। এই দেয়ালের নিচের দিকটায় কেন রেখে দেওয়া হয়েছে বাড়িওয়ালাই জানে। সে যাগে, আমার বসার একটা জায়গা পাওয়া গেছে, তোমাকেও বসতে দিতে পারলাম। হাজার হোক, তুমি তো আমার অতিথি, নিচে ধুলোবালির ওপর তো বসানো যায় না। রাজেন এবারেও চুপ। তুমি তো কাল এ বাড়ি থেকে পালাবার তাল করছিলে, তাই না? বউটা চোখের তীব্র দৃষ্টি, মুখের হাসিটা যেন আরো মিষ্টি আর আরো হিংস্র। ওই যে যারা মানুষের মুখ দেখে তার মনের কথা মুহূর্তে পড়ে নিতে পারে, বউটা বোধহয় তাদেরই একজন। চমকে ওঠার মতো শক্তিটাও তখন রাজেনের নেই। তার গলা দিয়ে জড়ানো জড়ানো গঙ্গানির মতো একটা আওয়াজ বেরিয়ে এলো। এই ছাদের ওপরে 3 কামরার একটা ফ্ল্যাট ছিল, আর আমরা এখানেই থাকতাম। বউটা গল্প শুরু করে দিয়েছে। কোনো রকমে মাথাটা নুয়ে পড়া মাথাটা তুলল রাজেন। কিভাবে যেন একটা শক্তি, সাহস জড়ো করে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, আমি? হ্যাঁ তুই তুই, কিন্তু কিসের কিসের? 40-42 বছর আগে আমি কি করে ডাকাতি করতে আসবো? এখন আমার বয়সে মোটে 22। অতদিন আমি কোথায় ছিলাম? তোর আগের জন্মের কথা বলছি। তোর নাম ছিল বিনোদ। ঢাকুরিয়া রেল স্টেশনের ওধারে অক্ষয় দত্ত লেনে ছিল তোদের বাড়ি। পুলিশ পরে জানতে পেরেছে এই জন্মে আর আগের জন্মের বাড়িতে যাওয়ার সময় পাবি না। রাজেন থাকিয়ে রইল। বউটা বলল, তোরা আমাদের সেই 3.5 লাখ টাকা কেড়ে নিয়েছিলি। আমরা 5 জন ঠেকাতে চেয়েছিলাম, কিন্তু ছোড়া আর পিস্তল চালিয়ে আমাদের 5 জনকে শেষ করে দিয়েছিস। পরে পুলিশ তোদের ঠিকানাগুলো শুধু জানতে পারে। কোনো উত্তর নেই। খুন হয়ে যাওয়ার পর কিছুদিন আমি হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াই। তারপর থেকে এই বাড়িতে এসে আছি। আমাদের ফ্যামিলির বাকি 4 জন কোথায় জানি না, তবে আমাদের সাবার করার পর তোরা নানা রোগে মরে গেছিলিস। মরার 10-12 বছর পর তোদের জন্ম হয়েছে। আগের জন্মের সব কথা আমার মনে আছে। ভালো বাংলায় কি যেন বলে, হ্যাঁ হ্যাঁ, জাতিস্বর। আমি ঠিক তাই ভাবতাম। খুন করে পার পেয়ে যাবি, তা কিছুতেই কিন্তু হতে দেব না। তোদের গত জন্মের শাস্তি দিতে পারিনি গত জন্মে, কিন্তু এ জন্মে আমি কিছুতেই ছাড়ব না। হঠাৎ বউটার চেহারা আগাগারও পাল্টে গেল। 2 চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। হাসিটা আর নেই। ওপরের পাটির দুপাশে 2টো আর নিচের পাটির 2টো দাঁত লম্বা আর চোখা হয়ে উঠল। রাজেন কিছু বোঝার আগেই বউটা আরও এগিয়ে এসে তার দাঁতগুলো তার গলায় বসিয়ে দিয়ে চাপ দিতে লাগলো। পুরোপুরি বেহুশ হওয়ার আগে রাজেন টের পেল তার বুকের ওপর গল গল করে স্রোতের মতো কি যেন নামছে। আবঝাভাবে একটা চিৎকার শুনতে পেল সে। সেই সঙ্গে দুদ্দার দুদ্দার করে সিঁড়ি ভেঙে কাদের যেন উঠে আসার আওয়াজ। 3 মিনিট বাদে পুরোপুরি জ্ঞান হওয়ার পর রাজেন দেখতে পেল হাসপাতালের বেডে সে শুয়ে আছে। তাকে ঘিরে অবিনাশ কাকা, বন্দনা কাকিমা। খবর পেয়ে কাটোয়ার থেকে তার বাবা মাও চলে এসেছে। অবিনাশ কাকা জানিয়েছে সেদিন অনেক রাত্রিরে একতলার ভাড়াটেদের কেউ কোনো দরকারে বাইরে বেরিয়েছিল। হঠাৎ ছাদে সেই বউটার সঙ্গে রাজেনকে দেখে চেঁচিয়ে বাড়ি সবার ঘুম ভাঙিয়ে তারা ছাদে চলে আসে। রক্তের সমুদ্রে তখন পড়ে আছে রাজেন। বউটাকে তখন কিন্তু দেখা যায়নি। সেই রাতেই রাজেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একতলের ভাড়াটেরা না থাকলে তাকে বাঁচানো যেত না। এই ঘটনাটা হয়ে যাবার 40 বছর পর গল্পটা শুনেছিলাম। আরও শুনেছি ঘটনার পর সুস্থ হয়ে উঠেছিল রাজেন। একটা চাকরিও পেয়েছিল, কিন্তু সে বেশি দিন বাঁচেনি।
13 নম্বর রাধানাথ মল্লিক লেনের সেই বাড়িটা আর নেই, সেটা ভেঙে এখন একটা বিরাট এক হাই রাইজ তোলা হয়েছে। তা এই প্রফুল্ল রায়ের এই সুন্দর অলৌকিক গল্পটা যদি শ্রোতা বন্ধুদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও নতুন আমাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পথ চলতে সাহায্য করো। সকলে ভালো থেকো। যারা আমার পাশে আছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।